প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী মৌমিতা বড়ুয়া। শুভ দুপুর। শুভ দুপুর। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। গানের মানুষ পেলে একটা বিষয় থাকে যে গান শুনতে পাবো, সেটা চিন্তা করে ভীষণ ভালো লাগে। গল্প তো থাকেই সাথে। বর্তমান সময়টা কেমন যাচ্ছে? বেশ কিছু কাজ নিয়ে তো ব্যস্ত এবং মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ত। মৌলিক গানের কাজ নিয়ে ব্যস্ততা তো আছেই, আর যেহেতু গানের মানুষ আমাদের কিন্তু আমরা যেই কাজই করি না কেন কোনো না কোনোভাবে সেটা গানের সাথে যুক্ত হোক, সেটা স্টেজ হোক, টেলিভিশন শো হোক বা মৌলিক গানের কাজ হোক। দুটো মৌলিক গান খুব পরপরই আসবে। একটা হচ্ছে সজীব দাসের সুর এবং সঙ্গীতায়োজনে একটি গান, আরেকটি হচ্ছে শোভন রয়ের সুর এবং রবিউল ইসলাম জীবন ভাইয়ের লেখা। এই দুটো গান একদম পরপরই আসবে। আর আরেকটি কাজ নিয়ে আমি অনেক এক্সাইটেড। আমি খুব সম্প্রতি বলিউডের একটি সিনেমায় গান গেয়েছি, চালচিত্রা নামে। তো এটা নিয়ে আমি বেশ এক্সাইটেড। এখানে একটা গানের বাংলা এবং হিন্দি ভার্সন দুটোই আমি গেয়েছি। তো আমি সাধারণত যে জনরার গান করতে স্বাচ্ছন্দ্য বোধ করি, এটা তার একটু বাইরে, এটা একেবারে জ্যাজ ফরম্যাটে করা। তো আমি আবার ছোটবেলা থেকে কি হয়েছে, আমার বাবা যেহেতু সঙ্গীত শিল্পী, আমাদেরকে সব ধরনের মিউজিকের টেস্টটা নিতে অভ্যস্ত করেছে। তো যার কারণে আমার আবার ছোটবেলা থেকে জ্যাজ খুব ভালো লাগতো। আর খুব কাকতালীয়ভাবে আমার যখন জ্যাজ গাওয়ার সুযোগ আসলো, আমি একেবারেই ওটা সিনেমার গান হিসেবে গাইনি, খুব মজা করে মনে হচ্ছে একটা জ্যাজ আমার গাওয়ার সুযোগ এসছে, তো আমি মন প্রাণ দিয়ে গেছি। এবং নিজের সাথে নিজের একটা চ্যালেঞ্জ ছিল যে আসলে কতটুকু আমি পারি। সেই জায়গাটা কি মনে হচ্ছে গানটা যখন কাজ করলেন এবং নিজে যখন শুনলেন, কি মনে হচ্ছে কতটুকু আসলে সফলতা পেয়েছেন, বা একটা থাকে না সন্তুষ্টির বিষয় থাকে? আসলে একটা শিল্পীর তো পুরোপুরি সন্তুষ্টির জায়গা কখনো আসে বলে আমার মনে হয় না, আমার তো আসে না কখনো। তো আসলে এই গানটা সেটা হচ্ছে রুনা লায়লা এবং শ্রদ্ধেয় রুনা লায়লা এবং এন্ড্রু কিশোর স্যারের গাওয়া একটি গান, বুকে আছে মন, যেটা আসলে 60 ইয়ার্সের জন্য আবারও সেটা নতুন করে তারা সত্যটা কিনে নিয়েছে। এটার বাংলা ভার্সন এবং এটার হিন্দিটা তো একেবারে নতুন করে করা, লিরিক ওখান থেকে পাঠানো হয়েছে মুম্বাই থেকে, তো ওরাই পাঠিয়েছে। এটার গানটার মিক্স মাস্টার এবং যারা বাজাচ্ছেন সবাই মুম্বাইয়ের। তো এইটার সাথে সম্পৃক্ত হতে পেরে আমার অনেক ভালো লাগছে। আর আরও ভালো লাগা কাজ করছে যে শ্রদ্ধেয় রুনা লায়লার একটি গান, তিনিও কিন্তু বলিউডে বেশ সফল একজন শিল্পী আমাদের দেশ থেকে গিয়ে। সেই জায়গাটা আসলে ওই চ্যালেঞ্জের জায়গাটা খুবই ভয়ানক, সেজন্য আমি চ্যালেঞ্জটা ভাবতেই চাই না। আমি চাচ্ছি যে গানটাকে অ্যাটলিস্ট ভালো বলুক, কারণ এটা তো ওই সময় এক ধরনের কম্পোজিশনে ছিল, এখন একেবারে এটা পুরোপুরি শুনে মনে হবে না হয়তো সেই গানটা, কিন্তু আলটিমেটলি এই গানটা বেশ জনপ্রিয় এবং মানুষ কিন্তু প্রচুর শুনেছে। ওই জায়গাটা বিট করতে পারাটা অসম্ভব এবং বেশ রিস্কি আর কি। তারপর আমি চেষ্টা করব যাতে অন্তত দর্শকদের ভালো লাগে, যে খারাপ লেগেছে এই কথা যেন কেউ না বলে। সেটাই, মানে ভালো বলুক, এটা হচ্ছে মূল বিষয়। হয়তো ওই স্ট্যান্ডার্ডটা, মানে শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের স্ট্যান্ডার্ডটা পর্যন্ত হয়তো সাহসটা আপনি দেখিয়েছেন, এটাই কিন্তু অনেক বড় একটা চ্যালেঞ্জ আমার কাছে মনে হয়। যেটা এটাই যে আসলে যখন আমি ভয়েস দিতে যাব তখনও কিন্তু বিষয়টা এত জটিল আমি বুঝতে পারিনি। পরে যখন শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যামের কথা বলছিল, তখন আমি প্রথম ভয় পাচ্ছিলাম, কিন্তু আবার পরে মনে হচ্ছিল না, ফরম্যাটটা তো একেবারে অন্যরকম, সিনেমার সিকোয়েন্সটাও অন্যরকম। আমাকে যেভাবে বোঝানো হয়েছে, নায়িকা তার জন্মদিনে গানটা গাইছে, তো আমার কাছে মনে হয়েছে এটা তো বেশ আনন্দ করে মজা করে আমার প্রেজেন্ট করতে হবে, অ্যাজ লাইভ দেখানো হবে জিনিসটা। তো আমি ওভাবে গিয়েছি। ওই যে প্রথমে বললাম না যে আমার কাছে ওই সিনেমার গানের চেয়ে বেশি আমার কাছে মনে হচ্ছে যে পারফেকশনটা অনেক জরুরি এখানে, যে আমি একটা জ্যাজ ফরম্যাটের গান গেয়েছি, এটা যাতে আমি আমার একদম 100% দিয়ে আমি গাইতে পারি। আচ্ছা, আরো দুটো মৌলিক গানের কথা বলছিলেন, যেটা মানে একসাথেই আসবে, এটা কি সামনে ঈদকে উপলক্ষ করে নিয়ে আসবেন? এরকম ঈদেই আসছে দুটো গান। এই দুটো গান নিয়েও আমি বেশ আশাবাদী, খুব বিশেষ করে সজীবের যে গানটা, সেটার তো একেবারে মিউজিক ভিডিও সবকিছু সম্পন্ন, ঈদেই ওটা রিলিজ পাবে। ওটারও সুর টুর সব মিলিয়ে আসলে আমরা তো শিল্পীরা ওভাবে কথা নির্ভর এবং সুরের সাথে কথার মেলবন্ধন আছে এমন সুর কথা সমৃদ্ধ গান আজকাল খুব একটা পাই না, খুব কম, যেটা একেবারে মনে লেগে যায়। গান তো অনেক হচ্ছে, মনে লাগার মতো গান খুব কম। দেখা যাক কি হয়। আচ্ছা, এটা কি আপনার ইউটিউব চ্যানেল থেকে আসবে? না, আমার ইউটিউব চ্যানেল থেকে না, এটা খুব জনপ্রিয় একটা লেবেল থেকে আসবে।
দেখা যাক কি হয়। আচ্ছা, তো আপনি বলছিলেন মিউজিক ভিডিওর কথা। মিউজিক ভিডিওতে কি আপনি আছেন বা এর মানে কি হয়েছে, বা মিউজিক ভিডিওটা আসলে কিভাবে মডেল তৈরি ছিল, করা? লিপ পার্টটা আমি করেছি। আবার অনেকগুলো মিউজিক ভিডিওতে আমি নিজেই থাকি অ্যাজ আ মডেল, কিন্তু এটাতে মডেল ছিল, আচ্ছা। কারণ এটা শ্যুটটা হয়েছে ঢাকার বাইরে আর আমাদের লিপ পার্টটা হয়েছে ঢাকা। গানের মানুষ, আর যেহেতু গান নিয়ে কথা হচ্ছে, একটি গান শুনতে চাই এখন। আচ্ছা। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আমার সর্বনাশ। কেউ বলে দক্ষিণা, কেউ বলে মাতাল বাতাস, আমি বলি আমার দীর্ঘশ্বাস। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। কেউ বলে নদী, কেউ তটিনী, কেউ বা দিয়েছে নাম তরঙ্গিনী। আমি তো তাকে কোনো নামে ডাকিনি, আমি তো তাকে কোনো নামে ডাকিনি। সে যে আমার চোখে জলোচ্ছ্বাস। কেউ বলে ফাল্গুন, কেউ বলে পলাশের মাস, আমি বলি আর আমি বলি আমার সর্বনাশ। বাহ, কি সুন্দর, অসাধারণ গায়কী। আচ্ছা, এখন কি স্টেজ শো করা হচ্ছে? মানে কেমন ব্যস্ততা যাচ্ছে স্টেজ শো নিয়ে? ভালোই। আসলে আমার স্টেজটা আমাদের সব শিল্পীদেরই সবচেয়ে কাছের জায়গা, কারণ আমরা তো গান গাই অডিয়েন্সের জন্য। তো ওই জায়গাতে কি হয় যে আমরা ইনস্ট্যান্ট রিয়াকশনগুলো দেখতে পাই। এটা যে কি আনন্দের গান, আমরা তো চাই আমাদের সর্বোচ্চটা ভালো করে গাওয়ার জন্য, আর সেটার প্রতিফলন যখন আমরা অডিয়েন্সের চোখে মুখে দেখতে পাই, এটা আসলে বিশাল ভালো লাগে, অন্য কোনো কিছুর সাথে একটা আসলে তুলনা করা যায় না। মৌলিক গান কি করা হয় যখন স্টেজে পারফর্ম করেন? হ্যাঁ, করা হয়। কারণ একটা শিল্পীর তো নিজস্ব সত্তা, নিজস্ব পরিচয় হচ্ছে নিজের মৌলিক গান। সেটা যতভাবে নিজ দায়িত্বে প্রমোট করা যায় এবং দর্শকদের কাছে যত বেশি পৌঁছানো যায়, সেটাই মনে হয় ভালো। সেটা একটা দুটো গান হোক, আস্তে আস্তে হোক, কিন্তু করা উচিত আর কি। আপনার প্রথম মৌলিক গান কত সালে বের হয়েছিল? বা আমার প্রথম মৌলিক গান, যেহেতু আমি একটা রিয়েলিটি শো এর মাধ্যমে আমার এই গানের ক্যারিয়ারটা শুরু, তো ওই রিয়েলিটি শো থেকে বের হবার পরেই আমার প্রথম মৌলিক গান রিলিজ হয়, যেটা 2018 সালে, গুড়ি গুড়ি বৃষ্টি গানটার নাম। গানটার কথা লিখেছিলেন মাহমুদ শাওন এবং সুর করেছেন আমাদের সবার প্রিয় বর্ণ চক্রবর্তী দাদা, যিনি করোনার সময়ে আমাদেরকে ছেড়ে চলে যান। এটাও অনেক বড় একটা আঘাতের বিষয় ছিল, যেটা মেনে নিতে পারছিলাম না। উনি অনেক গুণী মানুষ। তো এইটা প্রশ্নটা করার জন্য ধন্যবাদ। আমি বর্ণদাকেও খুব শ্রদ্ধাভরে স্মরণ করছি। জি। আচ্ছা, এই যে রিয়েলিটি শোতে আসা, মূলত আপনি তো ছোটবেলা থেকেই গানের সাথে ছিলেন। আপনার বাবা মানে মূলত আপনার বাবাই আপনার গানের তালিম দিয়েছেন। তো সেই জায়গা থেকে রিয়েলিটি শোতে কেন মনে হলো আসাটা দরকার? প্রথমত আমার তো বাবার হাত ধরেই সঙ্গীতে আসা, আর ওই গানটাকে আমরা পড়াশোনার মতনই একটা ম্যান্ডেটরি সাবজেক্ট হিসেবে আমাদের বাসায় দেখা হয়, গান তো গাবেই। কিন্তু প্রফেশনালি আসার বিষয়টা হচ্ছে, আমি আসলে ওভাবে যে একেবারেই জানতাম যে আমি রিয়েলিটি শোতে আসবো, এরকম কোনো বিষয় ছিল না। রিয়েলিটি শোতে গেছি, যাওয়ার পরে আমি ওটাকে সিরিয়াসলি নিয়েছি। প্রথম আমি এতটা ভাবিনি, এত দূর যাবো, এত কিছু ভাবিনি। খুব মানে স্বল্প আশা নিয়ে যাওয়া, ওখানে এত কিছু ভাবিনি। তো গিয়ে যে জিনিসটা আমি সব থেকে বেশি ফিল করেছি, যে আমাদের প্রত্যেকের কিন্তু একটা কমফোর্ট জনরা থাকে, যে জনরার গান গাইতে আমরা কমফোর্টেবল ফিল করি। সেটা কেউ আধুনিক গান গাইতে পছন্দ করে, কেউ ফোক, কেউ রবীন্দ্র। কিন্তু রিয়েলিটি শোতে গেলে যেটা হয়, যেহেতু আমাদেরকে সব ধরনের গান গিয়ে নিজেকে প্রমাণ করার একটা ব্যাপার থাকে শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে, তো সেই জায়গা থেকে নিজেকে ভেঙে চুরে নতুন করে আবিষ্কার করার যে জায়গাটা, একজন ভার্সেটাইল আর্টিস্ট হিসেবে নিজেকে প্রেজেন্ট করা, এই জিনিসটার জন্য আমি রিয়েলিটি শোকে খুবই পজিটিভলি দেখি, যে নতুন করে নিজেকে চেনা।
এই কারণ যে এই জায়গাতে ব্যর্থ হবে সে ছিটকে যাবে, শেষ পর্যন্ত টিকে থাকতে গেলে আমাকে কিন্তু ওই আমি যে ভার্সেটাইল এটা প্রুভ করতেই হবে আমাকে। সেই জায়গা থেকে আমি বলবো যে না, আমার ডিসিশনটা ভালোই ছিল। বাবা কি বলেছিলেন যখন আপনি আসলেন বা রিয়েলিটি শোতে পার্টিসিপেট করলেন? বাবার সাপোর্টটা পেয়েছিলেন? হ্যাঁ, বাবার তো সাপোর্ট সবসময় ছিল, বাবা মা দুজনেরই। আমার মা আবার ছোটবেলা থেকে, আমার মা পেশায় একজন লয়ার, তো খুব ব্যস্ত থাকে আমার মা। শুক্র শনিবার যেদিন আমার মা বাসায় থাকে ওই দিন আমার মার কাজই ছিল আমাদের দুই বোনকে নিয়ে গানের ক্লাসে যাওয়া, বিভিন্ন কম্পিটিশনের ফর্ম আমার মা নিজে পূরণ করে ওগুলো জমা দিয়ে দিত আর কম্পিটিশনে নিয়ে যেত। তো ফ্যামিলি থেকে খুব সাপোর্ট পেয়েছি গান নিয়ে। আর বাবা তো এখনও দেখা যায় আমি কোনো লাইভে গান গাইতে গেছি কোনো চ্যানেলে, বাবা এই মাথা থেকে এই মাথা পায়চারি করতে থাকে টেনশনে যে ঠিক মতো গাচ্ছে কিনা। বাবার ছোটবেলা থেকে এখনো যা ছিল এখনো তাই। বাবার সাথে তো কাজ করা হচ্ছে নিশ্চয়ই? হ্যাঁ, বাবার সাথে কাজ করা হচ্ছে, কারণ বাবা যেহেতু বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত সঙ্গীত পরিচালক। বাবার নামটা আপনার মুখে ত্রিদীপ বড়ুয়া রানা আমার বাবার নাম। তো বাবার সাথে কাজ করা হয় এবং সেটা একদম আমি 2015 সালে বেতারে তালিকাভুক্ত হই, তখন থেকেই আসলে আমাদেরকে সবাই বলতো যে এদেরকে দেখে খুব ভালো লাগে, বাবা মেয়ে একসাথে রেডিওতে আসছে, টেলিভিশনে যাচ্ছে, এত সুন্দর দৃশ্য, সবার আমাদেরকে দেখে খুব ভালো লাগতো, এই জিনিসটা দেখে আমাদেরও খুব ভালো লাগতো। আচ্ছা, আর নতুন এমন কোনো কাজ কি এখন হচ্ছে যেটা সামনে আসবে? এমনি তো বলছিলেন যে ঈদ উপলক্ষে দুটো কাজ রেডি আছে, কিন্তু নতুন এখন কোনো কাজের রেকর্ডিং কি করা হচ্ছে, গানের রেকর্ডিং করা হচ্ছে? আরো দুটো কাজ আমার কাজের, এই যে সিরিয়াল যেসব কাজগুলো আসছে তার মধ্যে আরও দুটো কাজ আসছে। এই কাজগুলো নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, তাই আমি খুব সময় নিয়ে এই কাজগুলো বের করছি। দুটো গানেরই অডিও রেকর্ডিং সম্পন্ন, খালি ভিডিওটা হয়ে গেলে আমি দর্শকদের কাছে অবশ্যই গান দুটো পৌঁছে দেব। প্রথম গানটির কথা হচ্ছে শ্রদ্ধেয় গাজী মাজরুল আনোয়ার স্যার এবং সুর করেছেন অপু আমান ভাইয়া। কারণ এই গানটা একজন কিংবদন্তির গান, উনি মারা যাওয়ার আগে যে কয়েকটি প্রজেক্ট করে গেছিলেন তার মধ্যে আমি খুব সৌভাগ্যবতী যে গাজী মাজরুল আনোয়ার স্যার আমাকে একটি গান তিনি দিয়ে যান এবং গানটা উনি আমাকে সামনে বসিয়ে লেখে আমার ক্যারেক্টারটা ভেবে। কি দারুণ। তো গানটার শিরোনাম হচ্ছে একটি ছেলে। তো এই গানটা আসলে আমি খুব হুড়ুহুড়ি করতে চাচ্ছি না এই গানটা, এবং আরও একটি গান যেটার কথা লিখেছেন শ্রদ্ধেয় আসিফ ইকবাল এবং সুর করেছেন শ্রদ্ধেয় কুমার বিশ্বজিৎ স্যার। কুমার বিশ্বজিৎ স্যার ওই গানটা আমাকে উপহার হিসেবে দেন। ওনার একটি গান আমি গেয়েছিলাম, ওনার ওই গানটা খুব ভালো লেগেছে, পরে স্যার আমাকে ওনার নতুন করে একটি গান আসিফ ইকবাল স্যারের লেখা, উনি আমাকে এই গানটারও অডিও রেকর্ডিং সম্পন্ন। তো এই দুটো গানের ভিডিওটা আমি আসলে একটু অন্যরকম করে চাচ্ছিলাম, যেহেতু একেবারেই লেজেন্ডারি আর্টিস্টের কাজ একদম। মানে এই ভাইরালের এই সময়টাতে আপনি যে এতটা ধৈর্য নিয়ে মানে ভালো ভালো কাজগুলোর সাথে যুক্ত আছেন, এটা না সত্যি কথা বলতে মানে অনেক অ্যাপ্রিসিয়েট করার মতন বিষয়, এবং আপনাকে আসলেই অসংখ্য ধন্যবাদ যে এই বয়সে বা এই সময়ে এসে নিজেকে এতটা আসলে বলা যায় যে নিয়ন্ত্রণ করতে পারছেন খ্যাতির জায়গা থেকে। এটার জন্য আমি আমার বাবাকে ধন্যবাদ দিব, কারণ ওই অস্থিরতাটা মনের মধ্যেও আসতে দেয়নি আমাদেরকে কখনো। কারণ বললাম না, বাবা ছোটবেলা থেকে আমাদেরকে ক্লাসিক্যাল, ইস্টার্ন, ওয়েস্টার্ন সব ধরনের মিউজিকের সাথে পরিচয় করেছে। আমার বাবার মতে মিউজিকের কোনো বাউন্ডারি থাকতে পারে না। হয়তোবা আমার মাঝে মাঝে মনে হয় আমার বাবার এই কথা থেকেই হয়তোবা আমি আজকে গিয়ে এই একটা বলিউডের প্রজেক্টে কাজ করছি, এটাও হয়তো ওই আমার বাবাই আমাকে হয়তো এই স্বপ্ন দেখিয়েছে, সম্ভাবনা জায়গাটা শিক্ষাটা তৈরি করে দিয়েছে। আপু একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাইবো। কোন গানটি শুনছি আমরা? যে গানটি করছি, গানটি একেবারে আনরিলিজড একটা ট্র্যাক, যেটা খুব সামনে আসছে ঈদে, সজীব দাসের সুর এবং সঙ্গীতে গানটি গেছি। শুনি। কেন রে বল তোকে আমি এত ভালোবাসি, কেন রে বল তোর জন্য ছুটে ছুটে আসি, জানি হৃদয় জানি সময় তুই যে আমার সবই, মনের ভেতর এঁকেছি তোর প্রেমের একটা ছবি, ও মনের ভেতর এঁকেছি তোর প্রেমের একটা ছবি, একটু হেসে হাতটা ছুঁয়ে সামনে তুই দাঁড়ালে, ডুবে ডুবে ভাসি আমি প্রেমের খেয়ালে,
জানে হৃদয় জানে সময়, তুই যে আমার সবই, মনের ভেতর এঁকেছি তোর প্রেমের একটা ছবি। ও মনের ভেতর এঁকেছি তোর প্রেমের একটা ছবি। অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে এত চমৎকার গান শোনাবার জন্য এবং একই সাথে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ এত সুন্দর সঞ্চালনার জন্য, আর এনটিভিকে অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbt.com এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbt.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনা আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।